2025 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই স্বাগত এক্সক্লুসিভ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বইয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব, যেখানে থাকবে আহ, শুধুমাত্র এসকিউ। এই ভিডিওতে তোমরা শুধুমাত্র এসকিউ পেয়ে যাবে, যেগুলি এবারে আসবেই, আসার মতো না, আসবেই। আসার মতো এই কথাটি বলিনি, কারণ এগুলি যে প্রশ্নগুলি এবার মানে এসিকিউগুলি রেখেছে এই ভিডিওতে সেগুলি আসবেই। কারণ এই প্রশ্নগুলি আগের বছর আসেনি তোমাদের, আর তোমাদের প্রশ্নপত্র অনেক ঘুরিয়ে দেয় অর্থাৎ বিগত কয়েক বছর থেকেই প্রশ্ন বানানো হয়, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তো বলাই যায়। এই রাষ্ট্রবিজ্ঞানে এসিকিউ তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে তোমরা এসিকিউ 16টি পেয়ে যাবে। 16টির মধ্যে 16টি করতে হবে, একটাই 1 মার্ক করে, অর্থাৎ 1 নাম্বার করে দেবে, 1 নাম্বারের জন্য লিখতে হবে। টোটাল 16 নাম্বার। তাই ভিডিওটি প্রথমে যে প্রশ্নটি আছে, প্রথমে যে প্রশ্নটি আছে, এখানে আছে রাজ্যপাল পদের একটি যোগ্যতা লেখো। আর আরেকটা কথা বলি, প্রশ্নের পরে যে স্টারগুলি দেওয়া আছে, যেখানে তোমরা 5টা স্টার দেখতে পাবে, অর্থাৎ 5 স্টার দেখতে পাবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেগুলি ভালো করে পড়তে হবে, লিখতে হবে, মনে রাখতে হবে এবং পরীক্ষায় লিখে আসতে হবে এমনভাবে। তাহলে ভিডিওটি শুরু করি। 1 নম্বরে আছে রাজ্যপাল পদের একটি যোগ্যতা লেখো। রাজ্যপাল পদের একটি যোগ্যতা হলো তাকে অবশ্যই ভারতীয় হতে হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। 2, স্পিরিট অফ লস গ্রন্থটির কার লেখা? স্পিরিট অফ লস গ্রন্থটি মন্তেস্কুল লেখা, স্পেলিং একটু মিস্টেক আছে এখানে, মন্তেস্কুল লেখা। 3 নম্বর, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ, ছাড়া যাবে না একটু। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম হলো হু আর ইউনেস্কো। 4 নম্বর, কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয় বা হয়েছিল? একই, 5 স্টার দেওয়া আছে, মানে খুবই গুরুত্বপূর্ণ, ভেবে নিতে হবে। 7টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল। 5, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ। সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় নিউ ইয়র্ক শহর বা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, যে কোনো একটা দেখলে হয়ে যাবে। 6 নম্বর, আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়? এটা আবার আটলান্টিক ভাবো না এখানে, কারণ এটা আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়, সনদ। এটা 5 স্টার দেওয়া আছে, মানে খুবই গুরুত্বপূর্ণ, ছাড়া যাবে না। আটলান্টিক সনদ 1941 সালে স্বাক্ষরিত হয়। 7 নম্বর, সিটো কথার পূর্ণরূপ কি? পূর্ণরূপ তো আসবেই, 5 স্টার। সিটো কথার পূর্ণরূপ হলো সাউথ ইস্ট এশিয়ান ট্রেডি অর্গানাইজেশন। 8 নম্বরে আছে দ্বিমেরুকরণ কাকে বলে? 5 স্টার, খুবই গুরুত্বপূর্ণ। দ্বিমেরুকরণ রাজনীতি বলতে বোঝায় বিশ্ব রাজনীতিতে দুটি মহাশক্তিধর রাষ্ট্র সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করে। 9 নম্বর আছে ওয়ার্ড কমিটি কি? 5 স্টার, খুবই গুরুত্বপূর্ণ, ছাড়া যাবে না। পৌরসভার কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ওয়ার্ড কমিটি গঠনের ব্যবস্থা করা হয়েছে। প্রতি 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যা অধ্যুষিত পৌরসভাগুলিতে 1 বা 1-এর অধিক ওয়ার্ড কমিটি রয়েছে। পৌরসভাগুলি ওয়ার্ড কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকে। যদি একটি ওয়ার্ড নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয়, তাহলে সেই ওয়ার্ডের কাউন্সিলর চেয়ারম্যান নিযুক্ত হন। যখন 2 বা 2-এর বেশি ওয়ার্ড নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয়, তখন কাউন্সিলরদের মধ্য থেকে একজন চেয়ারম্যান নিযুক্ত হন। তোমাদের এত বড় লিখতে হবে না, তোমরা এখানে লিখলে, এতটুকু লিখলেই হয়ে যাবে এখানে। আহ, এই যে প্রতি 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যা অধ্যুষিত পৌরসভাগুলিতে 1 বা 1-এর অধিক ওয়ার্ড কমিটি রয়েছে, এটুকু লিখলে হয়ে যাবে, কারণ তোমাদের অতটা জায়গায় থাকবে না, প্রশ্নের উত্তর লেখার অতটা জায়গা থাকবে না এই এসিকিউ এর ক্ষেত্রে। কারণ এসিকিউ এ খুব দেওয়া থাকবে, ছোট্ট করে একটা বক্স দেওয়া থাকবে, সে বক্সে লিখতে হবে। আর বিশেষ করে বেশি শব্দ তো লেখার জায়গা নেই, সংক্ষেপে লিখতে হবে। 10 নম্বর, ভারতের প্রধানমন্ত্রী যে কোনো দুটি ক্ষমতার উল্লেখ করো। 3 স্টার।
এটা একটু একটু গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ না এই 5 স্টারের মতো, এটা 3 স্টার কিন্তু। ভারতের প্রধানমন্ত্রীর দুটি ক্ষমতা হলো রাষ্ট্রপতির প্রধান প্রধান বিপরামর্শদাতা, পররাষ্ট্রনীতির রূপকার। ক্ষুদ্র জেলাশাসক কাকে বলে বা ক্ষুদে জেলাশাসক কাকে বলে? একই, ক্ষুদ্র জেলাশাসক মহকুমা শাসক বা এসডিও কে বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ। ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে পঞ্চায়েতের সঙ্গে বিচার বিভাগীয় কাজকর্ম যুক্ত রয়েছে তাকে ন্যায় পঞ্চায়েত বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ। 13 নাম্বার, অর্পিত ক্ষমতা প্রসূত আইনের সংজ্ঞা দাও। গুরুত্বপূর্ণ। জরুরি প্রয়োজনে আইন প্রণয়নের উদ্দেশ্যে শাসন বিভাগের প্রণীত নিয়ম কানুনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয়। এতটুকু দিলেই হয়ে যাবে। এক্ষেত্রে পার্লামেন্ট বা আইনসভা নিয়ম কানুন প্রণয়নের ক্ষেত্রে বা ক্ষমতা শাসন বিভাগকে দিয়ে থাকে। 14 নাম্বার, আমলাতন্ত্র বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ। আমলাতন্ত্র হলো সরকারের একটি অরাজনৈতিক অংশ। 15 নাম্বার, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত? গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো 15 জন। এটা এমসিকিউ এসসিকিউ দুটোর ক্ষেত্রে পড়তে হবে। 16 নাম্বার, নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো। 5 স্টার, মানে খুবই গুরুত্বপূর্ণ। নিরাপত্তা পরিষদের কোনো নিজস্ব স্থায়ী সেনাবাহিনী নেই, এটাই হচ্ছে তার দুর্বলতা। 17 নাম্বার, ব্রিক্স কি? খুবই গুরুত্বপূর্ণ। ব্রিক্স হলো 5টি দেশের একটা সংগঠন। এই দেশগুলি হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা। G77 বলতে কি বোঝো? 18 নম্বরে আছে। উন্নয়নশীল দেশগুলির একটি বৃহৎ আন্ত সরকারি সংগঠন, ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন হলো G77। এতটুকু দিলেই হয়ে যাবে। যদি তুমি একটু লিখতে চাও, জাতিপুঞ্জের অধীনে এই সংগঠন প্রথম গঠিত হয় 1964 সালের 15ই জুন। এমসিকিউ এসিকিউ এর ক্ষেত্রে দুটোরই জন্য পড়তে হবে বা মনে রাখতে হবে তোমাকে। এবার আছে 19 নম্বর, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ হলো প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের সম্পর্ক। এবার 20 নাম্বার, যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। একটি পঞ্চশীল নীতি হলো শান্তিপূর্ণ সহাবস্থান। এবার 21 নাম্বার, নেমের একটি নীতি উল্লেখ করো। নেমের একটি নীতি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ, ছাড়া যাবে না। নেমের একটি নীতি হলো আন্তর্জাতিক আইন এবং সম্মিলিত জাতিপুঞ্জ সনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। তারপরে 22 নম্বরে আছে জোট নিরপেক্ষ আন্দোলনে দুজন মুখ্য প্রবক্তার নাম করো বা লেখো। জোট নিরপেক্ষ আন্দোলনে দুজন মুখ্য প্রবক্তার নাম হলো জওহরলাল নেহেরু ও সুকর্ণ। এবার লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের দুটি উৎস কি কি? বা একটিও দিতে পারে তোমাকে, দুটি পড়ে রাখো, সমস্যা কি? দুটি তো। পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের দুটি উৎস হলো জমি ও বাড়ির ওপর আরোপিত সম্পত্তি কর, এবং 2 আছে যে কোনো ভাড়া বাড়ির ভাড়া গাড়ি বা মালবাহী গাড়ি ভাড়া ভাড়া গাড়ির ওপর থেকে প্রাপ্ত অর্থ, অর্থাৎ যে কোনো ভাড়া গাড়ি বা মালবাহী ভাড়া গাড়ির ওপর থেকে প্রাপ্ত অর্থ। এবার বলি, আমি আশা করি এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং পরবর্তী অন্য গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর আমি আশা করি এই ভিডিওটি দেখে তোমরা অবশ্যই লাভবান হবে। আজকে এটা বলেই আমি ভিডিওটি শেষ করছি।